গুনে গুনে 15 বছরের বড় এক পুরুষের সাথে বিয়ে ঠিক হলো মেহরিনের। বাবা মায়ের ছোট সন্তান মেহরিন। পুরো নাম মেহরিন তাবাসসুম। বয়স তার সবে 17। মাধ্যমিক এক্সামের গণ্ডি পেরিয়েছে 3 মাসের কাছাকাছি হবে। এতদিনে রেজাল্ট বের হয়ে যেত, কিন্তু করোনার জন্য তা থমকে গেছে। তাই এখন অপেক্ষায় ছিল রেজাল্টের। অথচ রেজাল্ট আসার আগেই তার দোরগোড়ায় বিয়ে এসে হাজির। নওগাঁ জেলার মহাদেবপুরে বসবাস করে মেহরিন। মেহরিনের বাবা মোতালেব ভূঁইয়া একজন ব্যবসায়ী, আর মা সানজিদা বেগম একজন গৃহিণী। মেহরিনের পরিবারে মা, বাবা, বড় বোন সেরিন আর সে। সেরিনের বিয়ে হয়ে গেছে প্রায় বছর 2 আগে। গ্রামে বসবাস করায় স্কুলের গণ্ডি পার হলেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া নিয়ে বাবা মায়ের মাঝে একটা তোড়জোড় দেখা যায়। সেরিনের বেলাতেও এমনটাই হয়েছিল। সেরিনের মাধ্যমিক শেষ হতেই তার ফুপি একটা প্রস্তাব নিয়ে আসে। সেখান থেকে দেখা সাক্ষাৎ, কথাবার্তা বলে বিয়ে অবধি আগায়। বিয়েতে অবশ্য মেয়েদের মতামত খুব একটা নেওয়া হয় না, যার দরুন বিয়ে ঠিক হবার পর জানিয়ে দেওয়া হয়। মেহরিনের বেলাতেও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। তার ফুপি কদিন ধরেই মেহরিনদের বাসায় ঘুরঘুর করছিল, বাবা মায়ের সাথে ফিসফাস করত। পরে অবশ্য মেহরিন জানতে পারল তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। কথাটা শোনা মাত্রই মন ভার হয়ে গিয়েছিল মেহরিনের। খুব ইচ্ছে ছিল তার পড়াশোনা করার। কলেজে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিকটা শেষ করে মেডিকেলের জন্য পড়বে, কিন্তু সেই স্বপ্নটা বোধ হয় এ জন্মে আর পূরণ হবার নয়। রোজার ঈদের পরের দিনই মেহরিনের ফুফু আসলো পাত্রপক্ষকে সাথে নিয়ে। পাত্রের মা, বাবা আর ছোট বোন এসেছে, পাত্র আসেনি। পাত্রের মা হাতে এক জোড়া বালা পরিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করে গেছে। আজ থেকে গুনে গুনে 1 মাস পর তার বিয়ে। মেহরিন ক্যালেন্ডারের সামনে দাঁড়িয়ে আজ থেকে 30 দিন পরের তারিখটা বারবার দেখছে। আজ মে মাসের 24 তারিখ, সাল 2020। জুনের 26 তারিখে তার বিয়ে। যার সাথে বিয়ে তাকে মেহরিনের দেখা হয়নি। লোকটা কেমন হবে? আচ্ছা, লোকটা কি খুব বুড়ো? মাথার চুল দাড়ি পেকে গেছে। তার সাথে দাঁড়ালে কি মেহরিনকে খুব বেমানান লাগবে? কথাগুলো ভাবতেই বুকটায় চিনচিনে ব্যথা করল। চোখ দিয়ে বের হলো নোনা জল। ছোট থেকেই চাপা স্বভাবের মেহরিন। বাবা মা যা বলে তা বিনা বাক্যে মেনে চলে। কিছুটা ঘরকুনো, তবে সে কল্পনাপ্রবণ মেয়ে। ভদ্র মেয়ের যা যা গুণ থাকা উচিত সেসব সব বিদ্যমান মেহরিনের মাঝে। বাবা মায়ের এতটাই বাধ্য মেয়ে সে যে জীবনে কোনো ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়নি। জোড়াবে কি করে? বুঝো হবার পর থেকেই তার মা প্রায় সময় বলেছে প্রেম ভালোবাসা বিয়ের আগে ভালো নয়। তাছাড়া প্রেম ভালোবাসা করলে বাবা তাকে আস্ত রাখবে না। যার দরুন ভয় হোক আর বাবার মায়ের বাধ্য মেয়ে হয়ে হোক, প্রেম করাটা আর হয়ে ওঠেনি। সে সব প্রেম ভালোবাসা জমাতে শুরু করলো তার ব্যক্তিগত পুরুষের জন্য। কখনো ডায়েরির পাতার ভাঁজে, তো কখনো আটপৌরে শাড়িতে আয়নায় নিজেকে দেখে। সেজন্য তো আজ একটা টু শব্দও করেনি বিয়ে নিয়ে। আপার মুখে শুনেছে লোকটা রাজনীতির সাথে জড়িত। ঠিক কি করে রাজনীতিতে তা জানা হয়নি মেহরিনের। নাম কি সেটাও জানে না। শুধু জানে তার থেকে বয়সে বড় এক লোকের সাথে তার বিয়ে। মেহরিন বারান্দায় এসে দাঁড়ালো। পরনে তার লাল জামদানি শাড়ি। শাড়িটা গত মাসে মেহরিনের বাবা নিজে পছন্দ করে এনেছিল। মোতালেব ভূঁইয়া বড় মেয়ের তুলনায় ছোট মেয়েকে একটু বেশিই ভালোবাসেন। মেহরিন ও বাবা বলতে পাগল। হাতে এখন বিদ্যমান স্বর্ণের বালা জোড়া। বেশ স্বর্ণ আছে এতে। বড় ঘরে যে তার বিয়ে হচ্ছে তা আর বুঝতে বাকি নেই। আচ্ছা, বড় ঘরের লোকেরা কি স্নেহময় হয়? তারা কি বুঝবে মেহরিনকে কি জানি কি আছে কপালে। মেহরিন কিছু চায়নি এই জীবনে, না টাকা পয়সা আর না ধন দৌলত, শুধু একটা সুন্দর জীবন তার প্রিয় মানুষগুলোর সাথে আর একটু ভালোবাসা, ব্যাস। মেহরিনের আর কিছুই চাওয়ার ছিল না এই 17 বছর জীবনে। এখন না হয় সবটা ভাগ্যের উপরই ছেড়ে দিল সে। হয়তো একটা সুন্দর জীবন অপেক্ষা করছে তার জন্য অপরিচিত কারণ আমের পাশে। পেছনে থেকে বোনের গলা ভেসে আসলো। সে মেহরিনকে ডাকছে। মেহরিন চোখে আসা জলটুকু মুছে চেয়ারে গা এলিয়ে দিল। সেরিন হাতে চায়ের কাপ নিয়ে বোনের পাশের খালি চেয়ারটায় বসল।
চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, নে খা। চা প্রিয় মেহরিনের আজ আর চা খেতে মন সায় দিল না। সেজন্য কিছুক্ষণ চুপ থেকে বলল, খাবো না, তুমি খাও। সেরিন অবাক হল বোনের কথায়। কপালে হাতের উল্টো পিঠ দিয়ে চেক করে বলল, শরীর ঠিক আছে তো তোর? মেহরিন বোনের হাত সরিয়ে দিয়ে বলল, শরীর একদম ঠিক আছে। তাহলে মন ঠিক নেই? কথাটা বলার সময় গলা কেঁপে উঠল মেহরিনের। সেরিন ঠিক বুঝল বোনের কিছু একটা হয়েছে, সেজন্য বারান্দায় গ্রিলে চায়ের কাপ রেখে বোনের গালে আলতো করে 2 হাত রেখে বলল, কি হয়েছ সোনা? বিয়েটায় খুশি না তুই? ভীষণ নরম মনের মেয়ে মেহরিন। কেউ একটু মন খারাপের সময় ভালো করে কথা বললেই মেহরিনের চোখে জল চলে আসে। একদম মনির পুতুল। এবারও ব্যতিক্রম হলো না। মায়াবী চোখ দুটো এবার বর্ষণ নেমে আসলো। হেঁচকি তুলতে তুলতে বলল, খুব কি দরকার ছিল বিয়েটার আপু? আমার কি পড়াশোনা করা আর হবে না? বাবা যে বলেছিল আমায় পড়াবে। বোনের কথা শুনে সেরিন হেসে ফেলল। বুকের মাঝে বোনের মাথাটা চেপে ধরে বলল, আব্বা কথা বলেছেন উনাদের সাথে, তোকে পড়াবে উনারা। আন্টি ভীষণ ভালো মানুষ, তার পরিবারের সবাই শিক্ষিত। আন্টি অনেক দিন ধরেই তোকে পছন্দ করে রেখেছিল। মেহরিনের মনটা যেন এক মুহূর্তে ভালো হয়ে গেল। খুশিতে চোখের জল মুছে বলল, সত্যি পড়তে দিবে? হ্যাঁ, এখনও মন খারাপ। উহু, তাহলে চা খাওয়া যাক। মেহরিন চায়ের কাপটা হাতে তুলে নিল। 2 বোন মিলে চা বিলাস করল এই সন্ধ্যায়। সুলতান বাড়ির বসার ঘর জুড়ে চলছে পিনপিনে নীরবতা আর গুমোট ভাব। বয়সের ভারে চুপ হয়ে গেছেন আনোয়ার সুলতান, তার মেজ ছেলে আমিরুল সুলতান বসে আছেন পাশের চেয়ারটায়। দুজনের সামনেই দাঁড়িয়ে আছে আমিরুল সুলতানের বউ আফিয়া সুলতান। জানালা দিয়ে ঢুকছে কিছু মৃদু বাতাস আর বাইরের গাছগুলোর পাতার শব্দ, এক ধরনের অস্বস্তিকর শব্দ। ঘরের মাঝখানে টেবিলটা যেন কিছুটা ক্লান্ত, তার ওপর পড়ে থাকা ফোনটার দিকে তাকিয়ে আছে 3 জোড়া চোখ। ফোনের রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। এই নিয়ে 4 বার করল। শেষের বেলায় রিসিভ হলো। ওপাশ থেকে পুরুষালী ভরাট কণ্ঠে ভেসে আসলো সালাম। আফিয়া সুলতান সালামের জবাব দিল ছেলেকে। ওপাশ থেকে তার বড় ছেলে বলে উঠল, সব ঠিকঠাক আছে আম্মা। আফিয়া সুলতান হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ বাপ, সব ঠিক আছে। ঈদের আগে তো বাড়ি আসলা না, এখন তো আসো। সম্ভব না মা। কেন? কাজ আছে অনেক। কাজ শুধু তোমারই থাকে? আর লোকজন ও তো রাজনীতি করে নাকি? কিছু বলবে নাকি? তুমি কি ফ্রি আছো? তাহলে কথাটা বলতাম। বলো ফ্রি আছি। বলছি তোমার তো বয়স হচ্ছে। কত হলো বলো তো বয়স আমার? জানো না কত হলো? আসলে হিসেব করার সময় পাচ্ছি না। তুমি করেছো হিসেব? 32 বছর শেষ হবার পথে। 33-এ পা রাখবে 5 মাস গেলে। ও আচ্ছা, এরপর বিয়ে শাদী কি করবে না? সময় হয়নি বিয়ে করার। সময় হয়নি আর কত পরে বিয়ে করতে চাও? কদিন পর তোমার ছোট ভাই বোনগুলোর বিয়ে দিতে হবে। তোমার কিছু কথা কি এটাই ছিল? তাহলে আমি আপাতত ব্যস্ত আছি। পার্টি অফিসে আছি। সব সময়ই তো ব্যস্ত থাকো। যখনই ফোন দেই তখনই বলো ব্যস্ত। আসলেই ব্যস্ত আমি। তাহলে বললে কেন ফ্রি আছো? যাই হোক, বাসায় ফিরে ফোন দিও তাহলে। কথা আছে। ঠিক আছে, রাখছি তাহলে। ছেলে তার ফোন কেটে দিল ওপাশ থেকে। আফিয়া সুলতান প্রলম্বিত শ্বাস ছাড়লেন। ছেলেকে বলাই হলো না বিয়ের কথাটা। উফ, ছেলেটাও না একদম যাচ্ছে তাই। বিয়েতে কেন এত অ্যালার্জি থাকবে? পুরুষ মানুষ হবে বিয়ে পাগলা। তা না হয়ে তার ছেলে হলো বিয়ে বিদ্বেষী। আফিয়া সুলতান ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই 2 জোড়া চোখ তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, তাকিয়ে আছেন যে এভাবে? আমিরুল সুলতান সূক্ষ্ম চোখে স্ত্রীকে পর্যবেক্ষণ করে বলল, আগ বাড়িয়ে তো বিয়ের তারিখ ঠিক করে আসলে। এখন যদি তোমার ছেলে বিয়েতে রাজি না হয় তখন? আহা, নেতিবাচক জিনিস চিন্তা করিও না তো।
ইতিবাচক জিনিস চিন্তা করো। ঠিক রাজি হবে। বাবা আছে তো। আনোয়ার সুলতান ভরকে গেল। আমি আছি মানে আমাকে দিয়ে কি করাতে চাইছো বৌমা? আপনি শেষ ভরসা বাবা। আমি যদি রাজি করাতে না পারি তাহলে আপনি অসুস্থ হবার ভান করে ব্ল্যাকমেইল করে হলেও নাতিকে রাজি করাবেন। কতদিন আর কুমারী থাকবে আমার ছেলে বলুন? নিজ থেকে তো বলবে না বিয়ের কথা। আমিরুল সুলতান হতাশার শ্বাস ফেলে বলল, তাই বলে বাবা মিথ্যা অভিনয় করবে? তাহলে তুমি করো। একজন করলেই হবে। ছেলেমেয়েদের বিয়েতে রাজি করানোর জন্য এই ট্রিক্সটা বেশ কাজের। আমিরুল সুলতান বসা থেকে উঠে যেতে যেতে বললেন, ভেবে দেখব। আগে বলে দেখো বিয়ের কথাটা। মনে হয় না রাজি হবে। বর্ষার প্রথম সপ্তাহ এটা। মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টি এখনো থামার নাম নেয়নি। ঘন মেঘে আকাশ ঢেকে গেছে, যেন কোনো বিশাল অন্ধকার চাদরের মতো চারপাশে ছড়িয়ে পড়েছে। বাতাসে আর্দ্রতা ভেসে বেড়াচ্ছে, আর বৃষ্টির ফোঁটাগুলি ঝাঁকুনি দিয়ে পড়ছে। মাটিতে প্রথমে সামান্য মাটির গন্ধ ছড়াচ্ছে, এরপর তা ঘন হয়ে উঠছে। কিছুক্ষণ পর পর বৃষ্টি আরও বাড়ছে, যেন আকাশ তার সমস্ত বিষাদ ঢেলে দিচ্ছে পৃথিবীতে। নদী কিংবা পুকুরের জলস্তর একেবারে উঁচু হয়ে যাচ্ছে, পানি উপচে পড়ছে। ধান ক্ষেতগুলো বৃষ্টির পানিতে ডুবে যাচ্ছে। ধান এখনো কাটা হয়নি কৃষকদের। রাস্তায় মানুষ চলাচল করতে পারছে না, সবাই মাথার উপরে চাদর কিংবা ছাতা নিয়ে হাঁটছে, আর কিছু মানুষ ছাতা চাদর ছাড়াই দৌড়ে ছুটছে ধান ক্ষেতের দিকে। বারান্দায় দাঁড়িয়ে এসবই দেখছিল মেহরিন। হাতে তার চায়ের কাপ। দিনে কম করে হলেও 10 কাপ চা খায় মেহরিন। তাকে যদি ভাত না দিয়ে সারা বেলা চা দেওয়া হয় তাতেও রাজি সে। সে ভীষণ কল্পনা বিলাসী আবেগপ্রবণ মেয়ে। কল্পনা করে সেখানেই বসবাস করতে পছন্দ করে নিজের কল্পনা মাফিক। বাড়ির উঠোনটা পিছিল হয়ে আছে। আজ আর বাড়ি ছেড়ে বের হবে না এই বৃষ্টিতে। আজ সে একটু ডায়েরি লিখবে। অনেক দিন হলো লেখালেখি করা হয় না। লাস্ট ডায়েরিতে লিখেছিল এক্সামের আগের দিন রাতে। মেহরিন সবকিছু ডায়েরিতে আবদ্ধ করে রাখতে পছন্দ করে। মেহরিন বিশ্বাস করে মানুষ মরে গেলেও তার স্মৃতিগুলো মরে না। কোনো না কোনো ভাবে কারো উছিলায় তা বেঁচে থাকে। হয়তো একদিন মেহরিন থাকবে না, কিন্তু তার ডায়েরিটা ঠিকই থেকে যাবে ডায়েরির প্রকৃত মালিকবিহীন। মেহরিন চাটা শেষ করে রুমে ফিরে আসলো। বিছানায় তাকিয়ে দেখল তার বোন এখনো শুয়ে আছে। ভীষণ অলস তার বোন। আনিক ভাই যে কিভাবে সহ্য করে কে জানে। আলতো করে চেয়ার টেনে বসল মেহরিন। টেবিলের ড্রয়ার থেকে নীল ডায়েরিটা বের করল। ডায়েরিটা মেহরিন কিনেছিল 9-এ উঠে। আজ মে মাসের 25 তারিখ। কলমদানি থেকে কলম টানিয়ে লিখতে শুরু করল। আজ মে মাসের 25 তারিখ সাল 2020। গতকাল বিয়ে ঠিক হলো। অথচ আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে আমি চিনি না, জানি না। কেমন দেখতে সেটাও বলতে পারবো না। আচ্ছা পৃথিবীতে কি আমি সেই মেয়ে যে বরকে না দেখেই বিয়ে করতে যাচ্ছি? আচ্ছা ওনার নাম কি সেটাও তো জানি না। আপার কাছে লজ্জায় জিজ্ঞেস করতে পারছি না। কি না কি ভেবে বসে সেজন্য। আচ্ছা আমি যদি নিজ থেকে একটা নাম দিয়ে ফেলি তার, আপাতত তাকে ডাকার জন্য, তাহলে কেমন হবে? আচ্ছা কি নাম দেওয়া যায় তার বলো তো? হঠাৎই পাশে চোখ গেল মেহরিনের। হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা পড়ে আছে টেবিলের এক কোণায়। মস্তিষ্কে এসে বিধল অপেক্ষা শব্দটা। এর চাইতে সুন্দর নাম আর হয়? উমম। অপেক্ষা কেমন নাম? মেঘ বালিকার অপেক্ষায় অপেক্ষাকৃত পুরুষের নামটা না হয় আমি অপেক্ষায় রাখলাম। যেদিন আসল নাম জানব সেদিন না হয় বদলে দিব। ঠিক দুপুরের দিকে বৃষ্টি ছেড়ে গেল। বৃষ্টির জন্য আজ আর বাড়ি থেকে বের হয়নি নওয়াজ সুলেমান সুলতান। টানা ঘুম দিয়েছে দুপুর 1টা অবধি। গত রাতে দেরি করে বাড়ি ফিরেছে। পার্টি অফিসে ঝামেলা থাকায় রাতের অনেকটা ওখানেই কাটিয়ে তারপর ফিরতে হয়েছে বাড়ি। আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠল সুলেমান। এই বিশাল আলিসান দোতলা বাড়িতে সুলেমান, তার ছোট চাচা বাশার সুলতান আর তার ছেলে এজওয়ান সুলতান।
বাড়িটা আজ থেকে 150 বছরের আগের বানানো। বাড়ির প্রতিটি ইট বালু জানে এই বাড়ির ইতিহাস। কত সংগ্রাম, কত যুদ্ধ, কত প্রতারণা, কত বিকৃতি ইতিহাস আছে এই বাড়ির, তা অজানা সবার। জন্ম থেকে বেড়ে ওঠা এই বাড়িতেই সুলেমানের। রাজনীতির মাঠে এক সময় আওয়ামী লীগের বেশ প্রখর মন্ত্রী ছিলেন সুলতান পরিবারের বড় ছেলে। তারপর রাজনীতির হাল ধরেছে বাসার সুলতান। আর এখন সেই জায়গায় সুলেমান নিজে বসেছে। রক্তে রাজনীতি থাকায় রাজনীতি সে নিজেও কম জানে না। 2 বছর হতে চলছে সে এমপি হয়েছে ঢাকা 8-এর 181 নং আসনের। আগে মেয়র ছিল যখন বাসার সুলতান ছিলেন এমপি পদে। 2018 সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সুলেমান মেয়রের পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়ে এমপি হবার জন্য দাঁড়ান। আর মেয়র পদে উপনির্বাচন করে বসানো হয় ইব্রাহিমকে। তারপর 2020 সালে পুনরায় মেয়র নির্বাচন হলে বিপুল পরিমাণ ভোট নিয়ে ফের আবার জয়ী হয় ইব্রাহিম। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হলো ওয়াশরুম থেকে সুলেমান। কালো ট্রাউজার আর সাদা টি শার্ট পরে রুম থেকে বের হতেই মুঠোফোনটা বেজে উঠল। সুলেমান তাকিয়ে দেখল মায়ের ফোন। না চাইতেও চাপা শ্বাস বেরিয়ে আসলো। ফোনটা কেটে কল ব্যাক করে কানে নিল। কিরে বাপ, কাল তো আর ফোন দিলি না? সুলেমান সিঁড়ি বেয়ে নিচে নামতে বলল। অনেক রাত করে বাড়ি ফিরছি মা, ক্লান্ত থাকায় তাই আর ফোন দেইনি। ওহ, খেয়েছিস? না, খেতে নেমেছি। আচ্ছা, আমার কথাগুলো মন দিয়ে শোন। সুলেমান ইশারায় সার্ভেন্টকে প্লেটে খাবার বাড়তে বলে চেয়ার টেনে বসে বলল, বলো। আমি একটা কাজ করেছি। সুলেমান পাউরুটি মুখে দিয়ে বলল, কি কাজ করেছ? আমি তোর বিয়ে ঠিক করেছি। সবেই জুসটা মুখে দিতে যাচ্ছিল, আর দেওয়া হলো না। অবাকে বিস্ফোরিত হলো নেত্রজোড়া। বিস্মিত কণ্ঠে বলল, হোয়াট আর ইউ সেইং মা, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? এতে অবাক হওয়ার কি আছে সুলেমান, বিয়ে তো একদিন করতেই হবে। মনে তো কাউকে জায়গা দিতেই হবে। তাই বলে তুমি আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেললে আমি অবাক হচ্ছি। হ্যাঁ করলাম। সামনের মাসের 25 তারিখে বিয়ে তোর। ভদ্রলোকের মতো বিয়ের আগে বাড়িতে যেন দেখি তোকে। কাজটা ঠিক করছো না। মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম পুতুলের মতো। প্লিজ বাবু না করিস না। আমাকে একদম বাবু বলবে না মা। আমি বাবু নই। তাহলে সময় মতো চলে আসিস। মেয়েটার সাথে কি কথা বলবি একবার? দরকার নেই। মেয়ে কি করে? আফিয়া সুলতান কিছুক্ষণ থেমে বলল, এই তো অনার্সে পড়ে। আসবি তো? মান সম্মান ডোবাস না আমাদের। আগে ভাবা উচিত ছিল সেটা। এখন কেন ভাবছ আর? খেয়ে নে। মেয়ের ছবি পাঠাবো। না, সে কি দেখে নিবি না? তোমরা দেখার আগে আমার অনুমতি নিছিলা। আচ্ছা, রাগ করিস না। সময় মতো চলে আসিস কেমন? গ্যারান্টি দিতে পারছি না তার। সুলেমান ফোন কেটে দিল। তার মা বিয়ে করে মাথা খেয়ে ফেলছে, অথচ সুলেমান বিয়ে বিদ্বেষী। শুধু বিয়ে করে একটা মেয়ের জীবন নষ্ট করার মানেই হয় না। না তাকে ভালোবাসতে পারবে আর না তাকে নিজের জীবনের সাথে জোড়াতে পারবে। ব্রেকফাস্টটা করেই বাড়ি থেকে বের হলো। গাড়িটা বের করে সোজা ক্লাবে আসলো। ক্লাবের করিডোরে বসে আছে ইব্রাহিম। ইব্রাহিম সুলেমানের একমাত্র সহকারী ছিল আগে, এখনো আছে, তবে গোপনে। ইব্রাহিম অপেক্ষা করছিল সুলেমানের পায়ের শব্দ কানে আসায় মাথা উঁচু করে বায় তাকালো। সুলেমান এসেছে, মুখে তার মাস্ক। করোনার জন্য সব জায়গায় তাকে মাস্ক পরে যেতে হয়। এগিয়ে আসলো সুলেমান, পকেটে ফোনটা ভরে বলল, এনেছিস? ছোট্ট করে জবাব দিল ইব্রাহিম। কোথায়? ইশারায় একটা রুম দেখিয়ে বলল, ওই রুমেই আছে, চেয়ারে হাত বাঁধা। সুলেমান আর কোনো কথা না বলেই সোজা চলে গেল ওই রুমে দিকে। খালি পরিত্যক্ত রুমে, মাঝখানে শুধু একটি টেবিল আর দুটো চেয়ার। টেবিল বরাবর উপরে একটা লাইট, যা থেকে নিভছে আর জ্বলছে।
সোলেমান গিয়ে চেয়ার টেনে বসল। ওপর পাশেই চোখ হাত বাঁধা বসে আছে এক যুবক। নাম তার শরীফ। শরীফ তাদের দলেরই লোক ছিল, কিন্তু নামের সেটা কাজে সে ছিল সোলেমানের বিপরীতে থাকা বিপরীত দল বিএনপির নেতা মোহাম্মদ মহসিন আলীর দলের। গত সপ্তাহেই জেনেছে সোলেমান, শরীফ তাদের গোপন কথা মহসিন আলীর কাছে সাপ্লাই করে। বিশ্বাসঘাতকতা শব্দটাকে চরম ঘৃণা করে সোলেমান। বিশ্বাসঘাতকদের দ্বিতীয়বার কোনো সুযোগ নওয়াজ সোলেমান দেয় না। আগেও দেয়নি, এখনো দিবে না। পাশ থেকে রডের অংশটা হাতে তুলে নিল। শরীফের চোখের সামনে থেকে কাপড়টা সরিয়ে দিল। শরীফ যেন মুহূর্তে তার সামনে কোনো আজরাইলকে দেখতে পেল। আগুন চাহনি নিয়ে তাকিয়ে আছে তার দিকে সোলেমান। শরীফ ক্ষমা চাওয়ার সুযোগটুকুও পেল না। তার আগেই রডের অংশটা দিয়ে কান বরাবর মেরে বসল। পুরো শরীর জমে গেল শরীফের। চিৎকারটুকু করতে ভুলে গেল। মাথা ভনভন করছে। একটু বাকাত হতেই গোলগোল করে কান হতে রক্ত বের হলো। এবার শরীফ চিৎকার করে উঠল, ভাই মাফ করে দিন আমাকে, আমি টাকার লোভে পড়ে ভুল করে ফেলছি। সোলেমানের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটল। তেরে এসে শরীফের গাল চেপে ধরে বলল, কুত্তার বাচ্চা, এটাকে তুই ভুল বলছিস মাঙ্গের নাতি। এটা ভুল। ভুলের সংজ্ঞা কাকে বলে জানিস? এটাকে বলে বিশ্বাসঘাতকতা। আর আমি বিশ্বাসঘাতকতাদের প্রচণ্ড ঘৃণা করি। আর তোকে টাকা আমি কম দিতাম। ভাই এবারের মতন মাফ করে দিন। নো নেভার। ইউর টাইম ইজ ওভার নাও, ইট শ মাই টার্ন। তোকে এমন যন্ত্রণা দিয়ে মারব আমি, যাতে তোর ভয়াবহতা দেখে দ্বিতীয়বার আর কেউ এমনটা করার কথা না ভাবে। ভয়ে শরীফের আত্মা শুকিয়ে আসল। নওয়াজ সোলেমানের অত্যাচার মানে তো আয়না ঘরের অত্যাচারের থেকেও ভয়াবহ। আর এখানে তো মৃত্যু নিশ্চিত। কেন সে সোলেমানের বিরুদ্ধে গেল? জীবনের সবচেয়ে বড় ভুল শরীফের। শরীফ চিৎকার করে বলতে লাগল ক্ষমা করে দেওয়ার জন্য। কিন্তু সোলেমান রুম থেকে বেরিয়ে গেল। ইব্রাহিমকে বলে গেল জায়গা মতো তাকে রাখতে। যেখানে আলো তো দূরে থাক, ঠিক মতো অক্সিজেন ও ঢুকতে পারে না। আর নিঃশ্বাস থেমে গেলে যেন ডিলারের সাথে কথা বলে ডিল ফাইনাল করে। সোলেমান ক্লাবে নিজের কক্ষে গিয়ে চেয়ার টেনে বসল, ফুল স্পিডে ফ্যান ছেড়ে। রাগে তার শরীর জ্বলছে। ঘামে ভেজা সাদা পাঞ্জাবিটা। বাবরি চুলগুলো পেছনে ঠেলে দিল। চোখ দুটো এখনো লাল। সোফায় বসে ছিলেন সোলেমানের চাচা বাশার সুলতান। খবরের কাগজ পড়ছিলেন। এক সময় এই কক্ষটা ছিল তার, এখন হয়েছে ভাইয়ে ছেলের। ছেলেটা বেশ প্রখর রাজনীতিতে। মাঝে মধ্যে রাগের বশীভূত হয়ে উল্টাপাল্টা কিছু করলেও তা নিজেই আবার সামলে নেয়। তবে মাঝে মধ্যে ছেলেটার জন্য তার ভয়ও হয়। চারিপাশে যা শত্রু। ছেলেটার সুরক্ষার জন্য বাশার সুলতান নিজেই সোলেমানের অগোচরে সোলেমানের জন্য অতিরিক্ত গার্ড রেখেছে। গ্রামের বাড়িতেও রেখেছে, যাতে কোনো শত্রুরা তাদের কোনো ক্ষতি করতে না পারে। রাগ কমেছে। চোখ মেলে তাকালো সোলেমান। সোফায় দেখল চাচাকে, এতক্ষণ খেয়াল করেনি। কখন আসলে? এসেছি অনেকক্ষণ হলো। রাগ কমেছে। চেষ্টা করছি কমানোর। রাগ কমানোর চেষ্টা এখন থেকেই কর সোলেমান। কদিন পর বিয়ে। বউয়ের সামনে পুরুষ মানুষের রাগ কিন্তু মানায় না। সোলেমান বিরক্ত হল। চাচা তুমি বলছো এই কথা? আই কান্ট বিলিভ দিস। কেন মায়ের কথায় সায় দিচ্ছ জীবনে? কিন্তু বিয়েটাই সব না। এই যে তোর বয়স হচ্ছে, তোর পরে কে সামলাবে এই চেয়ার ক্ষমতা? তার জন্য বিয়ে করতে হবে, এ জোয়ান আছে তো। হ্যাঁ বিয়ে করতে হবে। এক সময় চাইতাম বিয়ে না করিস, কিন্তু এখন চাই। তোর রক্তই তো পরবর্তীতে এই চেয়ার ক্ষমতা সামলাবে। আর এ জোয়ান সে কি আর শক্ত হাতে রাজনীতি করার মানুষ? সে ক্লাবে বারে ফ্রেন্ডদের সাথে চিল করতে ব্যস্ত। তা বিয়েতে যাচ্ছিস তো? ভাবছি যাব না। কেন? বিয়ে কিন্তু ঠিক করে রেখেছে তোর মা। আমাকে কি জানিয়েছে এটা করার আগে? জানালে বোধ হয় আগাতে দিতি। একটা মেয়ের জন্য কি দরকার?
ওই মেয়ের কথা আমার সামনে বলো না তো চাচা, আমার শরীর জ্বলে। ঠিক আছে বলবো না, কিন্তু বিয়েতে কিন্তু যেতে হবে। ভেবে দেখব যাব কিনা। এত ভাবাভাবির কিছু নেই এতে। ভাবাভাবি করে জীবন চলে না, জীবনকে তার গতিপথে চলতে দে। মেয়েটাকে দেখেছিস? প্রয়োজন বোধ করিনি দেখার। পছন্দ অপছন্দের ব্যাপার আছে তো। যেখানে বিয়ের ডেট ফিক্সড সেখানে পছন্দ অপছন্দ এখন ম্যাটার করে। হুমুম ভাববার বিষয় তো। আচ্ছা বিকেলে বাসায় ফিরবি? ঠিক নেই। ঠিক আছে চললাম তাহলে আমি। সাবধানে বাড়ি ফিরো। কালো মেঘে ঢাকা মহাদেবপুরের অলঙ্কারপুর গ্রামটা যেন এক গভীর নীরবতার মধ্যে ঢেকে গেছে। আকাশে উড়ন্ত চিলের মতো ঘুরে বেড়াচ্ছে কয়েক দল বাউন্ডুলে মেঘ। চারপাশে অন্ধকারটা যেন এক অসীম শূন্যতার মতো গ্রামটিকে চেপে ধরে আছে। খালের পানি পূর্ণ, বর্ষার বৃষ্টি তার অভ্যন্তরে জমে থাকা স্রোতের সুরে ধ্বনিত হচ্ছে। পানির ওপর ভাসমান পাতাগুলো একে একে আসছে এবং চলে যাচ্ছে, যেন জীবনের মতোই এক প্রকার অনিশ্চিত পথ। পথের সীমানা ঘিরে অন্ধকারের এক ঝাপসা অবয়ব দাঁড়িয়ে, বাতাসে মিশে থাকা মেঘের গর্জন গ্রামটির হৃদয় প্রতিধ্বনিত হচ্ছে। গাছপালা যেন নিজস্ব কাঁপনে মিশে গেছে অমাবস্যার রাতের অন্ধকারের মতো। বর্ষার জল থমকে দাঁড়িয়ে আছে, ভিজে গাছের ডালগুলো নিচে ঝুঁকে পড়ছে। গ্রামের পুরনো বাড়িগুলোও যেন তাদের আধারে নিজেকে লুকিয়ে রাখছে, কিছুটা ভাঙা, কিছুটা চুপচাপ। পানিতে দুপা ডুবিয়ে নৌকায় বসে আছে মেহরিন। পাশেই বসা প্রাণপ্রিয় বান্ধবী উর্মি। উর্মি কিছুক্ষণ হলো জেনেছে 25 তারিখে এই মেয়েটির বিয়ে। মেয়েটাকে ছাড়া সে থাকবে কি করে? ও কি শ্বশুর বাড়ি গিয়ে ভুলে যাবে তার সখীকে? কথাটা ভাবতেই বুক জুড়ে বয়ে গেল এক চাপা ব্যথা। দু হাতে মেহরিনকে জড়িয়ে ধরে বলল, স্বামীর বাড়ি গিয়ে ভুলে যাস না আমাকে মেহু। মেহরিন হাসল। হাসিটায় কি ছিল কষ্ট নাকি অভিমান বোঝা গেল না। উর্মির চুলের ভাঁজে হাত রেখে বলল, জীবনেও ভুলব না তোকে উর্মিমালা। ভীষণ ভালোবাসি তোকে। আমিও মেহু। তোর বিয়ের কথা শুনেই আমার বুক অসাড় হয়ে আসছে। কথাটা বলেই উর্মি মেহরিনকে ছেড়ে মুখের দিকে তাকিয়ে বলল, দুলা ভাই কেমন? মেহু অনেক সুন্দর তাই না? নাম কি? কোথায় থাকে? তোর সাথে আমাকে মাঝে মধ্যে দেখা করতে দিবে তো? মেহুর মুখের হাসি প্রসারিত হল। দেখিনি আমি তাকে। সে কি দেখিসনি? উহু। নাম কি তার? জানি না। কি জানিস তাহলে? শুধু জানি সে আমার থেকে বয়সে 15 বছরের বড়। আপার শ্বশুর বাড়ির পাশের এলাকায় তাদের বাড়ি। আর লোকটা রাজনীতি করে ঢাকায়। উর্মির মুখ চুপসে গেল। মন খারাপ করে বলল, আঙ্কেল শেষ অবধি তোর বিয়ে এক বুড়ো লোকের সাথে ঠিক করলো আর তুইও রাজি হয়ে গেলি? পড়াশোনা করতে দিবে তো? এর চেয়ে আমার ভাইয়ের বউ হয়ে যেতি। মেহরিন হাসল। আপা বলেছে, আব্বা কথা বলছে এটা নিয়ে। তারা বলেছে আমাকে পড়াবে। আর বয়স তো কেবল একটা সংখ্যা। লোকটা ভালো আর সৎ হলে কাটিয়ে দেওয়াই যায়। লোকে কি বলবে জানিস? বলবে বাবার বয়সী লোকের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। তেমন তো আহামরি বয়স না তার। কত হবে? 32 বোধ হয়। তোর বয়স কত জানিস? 17। বয়স ডাজেন্ট ম্যাটার, মনের মিল, একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস এসবই ম্যাটার করে। হয়েছে, বিয়ে হয়নি তাকে দেখিসনি, নামও জানিস না, আর তাতেই এত স্বামী ভক্ত। পরে তো দেখা যাবে স্বামী বলতে অজ্ঞান হয়ে যাবি। মেহরিন হেসে ফেলল শব্দ করে। উর্মি দেখল সেই হাসি। মেয়েটা হাসলে কতই না সুন্দর লাগে। স্বামী বড় ধন, আজীবনের বন্ধন, বুঝলি? আম্মাকে দেখি তো, আব্বার প্রতি তার কত ভালোবাসা। তাহলে আমি কেন বাসব না ভালো আমার স্বামীকে? বিয়ে অবধি তো অপেক্ষা করতেই পারতি। অপেক্ষা নামটা বিড়বিড় করে উচ্চারণ করল মেহরিন। লোকটার নামও সে অপেক্ষা রেখেছে। আচ্ছা বল, তোর ভাইয়ে খবর কি? চাকরি হয়েছে? উর্মি মন খারাপ করে বলল, এখনো হয়নি। চেষ্টা করছে। ইনশাআল্লাহ হয়ে যাবে। বাড়ি যাবি না? সন্ধ্যা হয়ে আসলো। অন্য দিন যাবনি।
আচ্ছা তাহলে গেলাম। কি হয় জানাস আমাকে। আচ্ছা লোকটার ফোন নম্বর রাখিসনি? না। বলদ নাকি তুই? আচ্ছা বাড়ি যা, রাতে কথা বলবনি। বাসায় ফিরতে ফিরতেই সন্ধ্যা নেমে আসে। আকাশে সূর্য ডুবন্ত, অন্ধকারের আগে দিনের শেষ আলো মাখানো। আশেপাশ থেকে ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে। কানে বাজে যেন এক মেলোডি, যা থামে না। হালকা শীতল বাতাসে সেই আওয়াজ আরো স্পষ্ট হয়ে উঠেছে। ডোবা থেকে ধান পচার বিদঘুটে এক গন্ধ ভেসে আসছে, কাঁঠাল গাছের শাখা প্রশাখা যেন বাতাসের সাথে মিশে সুর তুলছে। এর মধ্যে হঠাৎ এলোমেলো হয়ে ওঠে পরিবেশ। পরিবেশের আগাম বার্তা বুঝেই কারেন্ট চলে যায়। পুরো বাড়ি অন্ধকারে কিছুক্ষণ ডুবে থাকে। মেহরিন মায়ের বাটন ফোনটা বের করে টর্চ জ্বালিয়ে রুমে আসে। বড় বোন সেরিন হারিকেন জ্বালায়। পুরো রুম হলদেটে আলোয় জ্বলে ওঠে, ছোট ছোট শিখা ঝলমলিয়ে উঠেছে অন্ধকারে। বোনকে দেখে সেরিন বলল, কটা দিন একটু বাহিরে কম বের হোস মেহু। আর সন্ধ্যা হলে তো বেরি হবি না বাসা থেকে। সেরিন হারিকেন টানিয়ে বাড়ির বারান্দায় আসলো। হারিকেনের আলোতে বারান্দা আলোকিত হল। সানজিদা বেগম রুম থেকে বের হলেন পার্টি নিয়ে। মোতালেব ভুঁইয়া এখনো বাড়ি ফিরেনি। কখন ফিরবেন জানা নেই। পার্টিটা বিছিয়ে তাতে বসলেন। মেহরিন রুম থেকে বের হয়ে মায়ের কোলে মাথাটা রেখে শুয়ে পড়ল পাটিতে। বাহিরে বৃষ্টি হচ্ছে। সানজিদা বেগম মেয়ের মাথায় হাত রেখে বলল, গতকাল বাজার থেকে শাড়ি কিনে এনেছি তোর জন্য। তোর বাপ নিজে পছন্দ করে কিনে দিয়েছে, দেখবি। মেহরিন হাসল। বাধ্য মেয়ের মতো উপর নিচ মাথা ঝাঁকিয়ে জানালো সে দেখবে। সানজিদা বেগম সেরিনকে বলল শাড়ি টানিয়ে আসতে। সেরিন মায়ের রুম থেকে শাড়ি টানিয়ে আসলো। সানজিদা বেগম খুলে দেখালেন শাড়িটা। মেহরিন শাড়ির দিকে তাকাতে বলেই গেল মায়ের মুখে হাসি দেখে। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করল তার বাবা মায়ের প্রতিটি দিন এমন হাসি মুখেই কাটুক। খুবই সাধারণের মাঝে অসাধারণ এই মানুষগুলো। মেহরিন প্রতিনিয়ত নামাজে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে এমন দুটো মানুষকে তার বাবা মা বানিয়ে দেওয়ার জন্য। নিজেকে সুখী সুখী লাগে মেহরিনের। পছন্দ হয়েছে? মেহরিন শাড়ির দিকে এক নজর তাকিয়ে বলল, খুব। কিছুক্ষণ চুপ থেকে ফের মেহরিন বলে উঠল, একটু জড়িয়ে ধরি তোমাকে মা। সানজিদা বেগম হাসলেন। অনুমতি নেওয়ার কি আছে, আয়। মেহরিন ন্যানোসেকেন্ড সময়ও ব্যয় করল না। মাকে জড়িয়ে ধরল। নোনাজল গড়ালো চোখ বেয়ে। কি করে থাকবে তার বাবা মাকে ছেড়ে সে। সানজিদা বেগম কাঁধে ভেজা অনুভব হতেই মেহরিনের মাথায় হাত রেখে বলল, কাঁদছিস? তোমাদের খুব মনে পড়বে আমার মা। পাগলি মেয়ে, কাছেই তো বাড়ি। যখন খুশি ফোন করবি তোর বাবাকে পাঠিয়ে দিব নিয়ে আসার জন্য। মেহরিন চুপ করে থাকল। কথা বলে মোটেও এই সময়টাকে নষ্ট করতে চায় না। মায়ের বুকে মাথা রেখে পাওয়া শান্তিটার মুহূর্ত থাক না এমনই নিশ্চুপ। মেহু আমাদের কিন্তু একটু ঢাকায় যেতে হবে। মেহরিন মাথা উঁচু করে বলল, কেন মা? তোর খালার বাসায়। আর ভুলে গেছিস তোর বাবাকে ডাক্তারও দেখাতে হবে। ও একদম ভুলে গেছি। কবে যাবে? সামনের সপ্তাহে। মা একটা কথা বলি। বল। উর্মিকেও সাথে নিয়ে যাই, ও কখনো ঢাকা যায়নি। ওর খুব ইচ্ছে ঢাকা দেখার। নিয়ে যাই না? ওর মা যদি যেতে দেয় তাহলে নিয়ে চল। মেহরিন মাকে আবার জড়িয়ে ধরল। গালে চুমু খেয়ে বলল, ইউ আর দ্য বেস্ট মা। পরন্ত বিকেলের রোদ যখন কোমল হয়ে আসে, সূর্য পশ্চিমে হেলে পড়ে, তখন চারপাশে একটা মায়াবী স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে। দিনের ব্যস্ততা ধীরে ধীরে স্তিমিত হয়, বাতাসের মধ্যে অলসতা মেশানো এক মধুর বিষাদ ছড়িয়ে পড়ে। গ্রামের পথ ধরে গরুছাগল ফিরতে থাকে আপন গৃহে। নদীর ধারে জেলেরা নৌকা বাঁধে। কাশবনের ফাঁক দিয়ে অস্তগামী সূর্য জলসীমায় লালচে আভা ছড়িয়ে দেয়। পুরনো আমগাছের ছায়ায় বসলে মনে হয় সময় যেন থমকে আছে, কেবল বাতাসের দোলায় হারিয়ে যাওয়া দিনের স্মৃতি এসে মনের দরজায় কড়া নাড়ে।
কিন্তু শহরের পরন্ত বিকেল ভিন্ন এক রঙে আঁকা। এখানে বিকেল মানেই ব্যস্ততার বিরতি, দিনের ক্লান্তি সরিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময়। অফিস ফেরত মানুষের ভিড়ে ফুটপাত গমগম করে, রাস্তার ধারে চায়ের দোকানে জমে আড্ডা। ট্রাফিক সিগন্যাল দাঁড়িয়ে থাকা গাড়ির হেডলাইটে সূর্যাস্তের আভা মিশে যায়। পার্কে বসে গল্পে মেতে ওঠে বন্ধুরা, কেউ বা নির্জনে কানে হেডফোন গুঁজে হারিয়ে যায় নিজের জগতে। শহরের পরন্ত বিকেল কোলাহলময়, কিন্তু তার মাঝেও এক ধরনের প্রশান্তি আছে, নিয়মের মধ্যে বন্দি এক শান্তি, একটুখানি অবসর। ঢাকার জনসংখ্যা দিন দিন বাড়ছে, সঙ্গে বাড়ছে সমস্যাও। পানি সংকট, যানজট, বায়ু দূষণ এসব তো আছেই, তবে সবচেয়ে বড় সমস্যা হলো বৃষ্টির পর রাস্তাগুলো জলমগ্ন হয়ে পড়া। দুপুরে সংসদ অধিবেশনে গিয়ে কেবল বাড়ি ফিরল সুলেমান। গত সপ্তাহে খবর পেছে সে এলাকার কিছু লোক ক্লাবে এসে জানিয়ে গেছে, এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, আর ফুটপাত দখল হয়ে গেছে। হাঁটতে গেলেই রাস্তায় নামতে হয়, গাড়ির ধাক্কা লাগার ভয় থাকে। তারা এও বলেছে যে শুধু ভোটের সময় আসে, তারপর কারো খবর থাকে না। ইব্রাহিম মনোযোগ দিয়ে তাদের কথা শুনে সব অভিযোগ নোট করে রেখেছিল। এলাকাবাসীদের আশ্বস্ত করে বলেছি তাদের এমপি সংসদ অধিবেশনে বিষয়টা তুলে ধরবে অতি দ্রুত, আর সাথে সাথে ব্যবস্থা নিতে বলবে। আজ সুলেমান সংসদ অধিবেশনে গিয়েছিল এটার জন্যই। সিটি কর্পোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট মন্ত্রীরা আলোচনা করে জানিয়েছে সামনের সপ্তাহের মধ্যেই ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হবে আর অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। আর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে 500 কোটি টাকার প্রকল্প অনুমোদন পাবে। ক্লান্ত দেহটাকে টেনে পাশে বসে থাকা ইব্রাহিমের দিকে তাকালো সুলেমান। গম্ভীর গলায় বলল, ইয়াসিনকে মোবাইলে কল লাগাতো। ওর ঈদ খাওয়া কি এখনো শেষ হয় নাই নাকি? নাকি ঈদের নাম করে হাঙ্গা করতে গেছে? আজকের রাতের মধ্যেই ঢাকায় আসতে বল ওরে। ইব্রাহিম মাথা নেড়ে বলল, সে না হয় বলছি আসতে, তুই বরং ফ্রেশ হয়ে খেয়ে নে। শুনলাম তুই বাড়ি যাবি, তা আসবি কবে? সুলেমানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। বাড়ি যাব কেন? তোর নাকি বিয়ে শুনলাম। সুলেমানের মনে পড়ল, বিয়েটা আমি করছি না। কিন্তু কেন? কেন তা তুই ভালো করেই জানিস। আমাদের বিয়ে করার অধিকার নেই। আমরা শুধু ফুলের সুবাস নিতে পারি, কিন্তু নিজ বাড়িতে সেই ফুলের গাছ স্থাপন করতে পারি না। এ ঘোর অন্যায়। ঘরের জন্য ঘরণী লাগবে না। না, আমার ঘর ঘরণী ছাড়াই সুন্দর। ঘরণী আসলে ঘরে আমার শোকের ছায়া বইবে। তোর মা তো ডেট ফিক্সড করে রেখেছে, না গেলে মানসম্মান কি থাকবে আর? তোর এত মায়া লাগলে তুই গিয়ে কর বিয়ে, জ্ঞানের ভাণ্ডারের নাতি। কথাটা বলে উঠে চলে গেল রুমে সুলেমান। লম্বা একটা শাওয়ার নিল। ড্রয়িং রুমে মেড ফ্লোর পরিষ্কার করছে। মেড সুলেমানকে দেখে সালাম দিল। সালামের জবাব দিয়ে সুলেমান জিজ্ঞেস করে, চাচা কি বাসায় নেই? রুমে নেই দেখলাম যে। স্টাডি রুমে আছেন স্যার। সুলেমান সিঁড়ি বেয়ে উপরে উঠে করিডোর পেরিয়ে একেবারে শেষ মাথায় থাকা স্টাডি রুমে গেল। পুরো রুম জুড়ে বই আর বই। শেষের এক টেবিলের সামনে বসে খুব মনোযোগ সহকারে বই পড়ছে বাশার সুলতান। বাশার সুলতান আবার ভীষণ বই প্রেমিক মানুষ। তার সংগ্রহে বুকসেলফে না হলেও হাজার খানেকের উপরে হবে বই আছে। মাঝে মধ্যে সুলেমানকে বই পড়তে বলে বাশার সুলতান। আগে অবশ্য সুলেমান নিজেও বই প্রেমী ছিল, যখন রাজনীতি মারপিট বুঝত না, বয়স অল্প ছিল। রাত জেগে বই পড়ত। কোনো একজনকে রাত জেগে কবিতা পড়ে শোনাত। বই প্রেমী হয়েছিল সেই মানুষটার জন্যই। লোকে বলে বই প্রেমী মানুষদের নাকি মন স্বভাব সব স্বচ্ছ থাকে, কিন্তু একজন না অনেক জনই তা ভুল প্রমাণ করে দিল। সেই দলে সুলেমান স্বয়ং নিজেও। এখন এক যুগের বেশি হলো সুলেমান বই ছুঁয়ে দেখে না। চাচাকে নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য সুলেমান কেসে নিল। বাশার সুলতান বইটা বন্ধ করে পেছনে ফিরল। ইশারায় পাশে এসে বসতে বলল সুলেমানকে। সুলেমান চেয়ার টেনে বসল।
দেখা করতে বলেছিলে। খুব ব্যস্ত ছিলে নাকি? হ্যাঁ, তেমনটাই। শুনলাম মহসিন আলী বাগড়া দিচ্ছিল সংসদে। হ্যাঁ, তবে টিকতে পারেনি। তোর সামনে টিকতেও পারবে না এ আমি বেশ জানি। তা যা বলার জন্য আসতে বলা তোকে। বলো। সেটা শুনতাই আশা। আমি কদিনের জন্য বাড়ি যাচ্ছি সামনের সপ্তাহে। তোকে সাথে করে নিয়ে যেতে বলেছে। এখন তোকে তো আর হাত পা বেঁধে সাথে নিয়ে যেতে পারি না। যাবি আমার সাথে। সোলেমান ঠিক বুঝতে পেরেছিল এমন কিছু কথাই তার চাচা বলবে। সেজন্য গতকাল আসেনি। আপাতত ব্যস্ত সময় যাচ্ছে আমার। যেতে পারবো না। সামনে এক সভা আছে ছেলেপেলের। ওখানে উপস্থিত থাকতে হবে। তার উপর আবার ত্রাণ বিতরণ করতে হবে। সামনে তোর বিয়ে সোলেমান। মেয়েটাকে দেখে তো নে। দেখার মুড নেই। তার মানে আমার সাথে যাচ্ছিস না? না। তাহলে যাবি কবে? জানি না। এ জোয়ান কোথায়? ওকে আজকাল দেখা যায় না কেন? ও ঢাকার ভেতরে থাকলে তো দেখবি। কোথায় গেছে? চট্টগ্রাম। ও আচ্ছা, একটু সাবধানে চলাফেরা করতে বলো ওকে। এ জোয়ানের জন্য আমাকে বেশ বিপদে পড়তে হয়। তার জন্য তো আমিও কম বিপদে পড়িনি। ছেলেটা এমন হয়েছে যে ঘাড়ত্তারা। ঘাড় সোজা করতে বলো। আমার চেয়ে নিশ্চয়ই বেশি ঘাড়ত্তারা নয় সে। তুই বলে দেখ। তোকে মানে, আমাকে তো মানেই না। কেমন বাবা তুমি যে ছেলে তোমাকে মানে না? তোরই তো ভাই। তোর মতোই হয়েছে। শুধু চারিত্রিক বৈশিষ্ট্যটাই পায়নি। তাছাড়া সব পেয়েছে। ওটাই চেঞ্জ করতে বলো। ওটার জন্যই আমাকে সমস্যায় পড়তে হয়। এখন আসছি। ওকে তাড়াতাড়ি চট্টগ্রাম থেকে ফিরতে বলো ঘোরাঘুরি শেষ হলে। সোলেমান উঠে দাঁড়ালো। চলে যেতে নিলে বাসার সুলতান বলল, কোথাও যাচ্ছিস? কোথায়? বেডে লম্বা একটা ঘুম দিতে। আচ্ছা, গিয়ে ঘুমা। সকালে দেখা হবে। সন্ধ্যার আলো ম্রিয়মান, রক্তিম আভা ছড়িয়ে পড়ছে আকাশের বুক জুড়ে। গোধূলির আলোয় ঢেকে যাচ্ছে দিনশেষের ক্লান্তি, যেন প্রকৃতি ধীরে ধীরে রাতের আধারে নিজেকে সমর্পণ করছে। বাতাসে এক ধরনের বিষণ্ণতা, এক ধরনের গোধূলি সঙ্গীত বাজছে নিঃশব্দে। নদীর ধারে বসে থাকা একাকী মানুষটির চোখে হয়তো আজ কিছু প্রশ্ন জমে আছে। কিছু স্মৃতি, কিছু অতৃপ্তি, কিছু হারিয়ে যাওয়া সময়, সব মিলিয়ে এক অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়ছে তার মনোজগতে। হয়তো কোনো অপেক্ষার গল্প, কিংবা হারিয়ে যাওয়া কারো স্মৃতির ভার, অথবা কেবলই এই সন্ধ্যার নরম আলো তাকে নস্টালজিয়ায় ভাসিয়ে নিয়ে গেছে। শহরের রাস্তায় বাতিগুলো জ্বলে উঠছে একে একে। দোকানপাটের ঝাপসা আলোগুলো জেগে উঠলেও সন্ধ্যার আবহ এখনো গাঢ়। পাখিরা নীড়ে ফিরছে, বাচ্চারা খেলা থামিয়ে বাড়ির পথে হাঁটছে, আর কেউ কেউ এই সময়টাকে নিজের মতো করে উপভোগ করছে, হয়তো একটা পুরনো বইয়ের পাতায় চোখ রেখে, কিংবা এক কাপ গরম চায় চুমুক দিয়ে। মহাখালীর রাস্তার পাশ ঘেঁষে হাঁটছে 25 বছরের এক যুবক। হাতে তার চাকরির ফাইল। অর্থ উপার্জনের জন্য শহরে এসেছিল চাকরির সন্ধানে, অথচ টাকা আর লোক ছাড়া এ দেশে চাকরি পাওয়া যেন বিভীষিকাম দুর্বিষহ। মাথার উপর বাবার ছায়া ছাড়া যে পৃথিবীতে বাঁচা খুব একটা সহজ নয়, তা পদে পদে টের পাচ্ছে এই যুবক। আগে কখনো ভাবেনি এমনও দিন আসবে তার যে চাকরির জন্য ওর কাছে দৌড়াদৌড়ি করতে হবে। কি সুন্দর ছিল সেই মুহূর্তগুলো যখন সংসার সামলানোর কোন চিন্তা মাথায় ঘুরপাক খেত না। মনের সুখে পড়াশোনা, বন্ধুবান্ধব আর গান নিয়ে তার কাটত সময়ে। এই পুরুষটির অবশ্য এক ছাত্রী ছিল। নাম তার মেহরিন। প্রায় সময় সেই মিষ্টি মেয়েটাকে গান শিখাত। বড্ড মিস করছে সেই দিনগুলো। বাবা মারা গেছে বছর 1 হলো। আর তাতেই বাস্তবতা কত কঠিন তা দোরগোড়ায় এসে কড়া নেড়ে জানান দিল।